মস্তিষ্কের ঠিক মাঝখানে, খুলির একদম গভীরে যদি আক্ষরিক অর্থেই একটা লুকানো দরজা থাকে, তবে ব্যাপারটা কেমন দাঁড়ায়? মানে এটা কিন্তু কোনো রূপক বা কবিতার লাইন নয়, এটা জীববিজ্ঞান এবং দর্শনের এক দারুণ রহস্যময় জায়গা। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা বদ্ধ ঘরের সন্ধান করব, যা মানব ইতিহাসের অন্যতম বড় একটা রহস্যকে ধারণ করে আছে। জীববিজ্ঞানের একদম অজানা কিছু তথ্য আর প্রাচীন দর্শনের এক অদ্ভুত মেলবন্ধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। মানুষের মস্তিষ্কে কি সত্যি কোনো গোপন দরজা লুকিয়ে থাকতে পারে? একটু পিছন ফিরে তাকালে দেখা যায় প্রাচীন ভারতের ঋষিরা একে বলতেন আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন। তাদের মতে এটা এমন একটা বিন্দু যেখান থেকে আত্মা এই চীনা জগৎ পার হয়ে অন্য কোনো মাত্রায় প্রবেশ করতে পারে। আর আধুনিক বিজ্ঞান, তারা একে দেখে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে। বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের গভীরে থাকা এই অংশটি হল পিনিয়াল গ্ল্যান্ড বা পাইন গ্রন্থি। খুবই ছোট, স্ফটিকের মতো আর ভীষণ ভঙ্গুর একটা অঙ্গ, যাকে বেশিরভাগ সময় সাধারণ একটা গ্রন্থি বলে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু আড়ালে একেই কিনা বলা হচ্ছে চেতনার আসন বা সিট অফ কনশাসনেস। আর ঠিক এখানেই বিজ্ঞান আর প্রাচীন বিশ্বাসের এক অদ্ভুত সংঘাতের শুরু। তো মূল প্রশ্নে আসা যাক, এই রহস্যময় দরজার চাবিটা আসলে কি? চলুন গভীরে ঢোকা যাক। এই চাবিটা হলো ডাইমিথাইল ট্রিপ্টামিন বা সংক্ষেপে ডিএমটি। এটি অত্যন্ত শক্তিশালী আর প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটা অণু, যাকে অনেকেই স্পিরিট মলিকিউল বা গড মলিকিউল বলে থাকেন। জো রোগান থেকে শুরু করে ব্রায়ান জনসন, এদের মতো পরিচিত মুখেরা ইদানিং এটা নিয়ে এত কথা বলছেন যে পুরো ব্যাপারটাই এখন একেবারে স্পটলাইটে। এর প্রভাব এতটাই বিস্ময়কর যে সারা বিশ্ব নতুন করে এই রাসায়নিকটির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি? আমাদের মস্তিষ্কের সাধারণ যেসব কেমিক্যাল মেসেঞ্জার আছে তাদের সাথে ডিএমটির পার্থক্যটা। সেরোটোনিন আর মেলাটোনিনের কথাই ধরা যাক। এগুলো আমাদের মস্তিষ্কের নিয়মিত হরমোন। সেরোটোনিন মেজাজ ঠিক রাখে আর মেলাটোনিন আমাদের ঘুম বা স্বপ্নকে নিয়ন্ত্রণ করে। এরা মূলত আমাদের দৈনন্দিন বাস্তবতাকে একটা স্থিতি দেয়। কিন্তু এদেরই একটা সম্পর্কিত অণু হল ডিএমটি। গঠন অনেকটা এক হলেও এর ক্ষমতা অসীম। সাধারণ হরমোনগুলো যেখানে আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে, সেখানে ডিএমটি আমাদের চেনা বাস্তবতার ধারণাটাকে আক্ষরিক অর্থে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই অণুটি কিন্তু শুধু কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না। প্রকৃতিতে এটা সর্বত্র ছড়িয়ে আছে। অ্যামাজনের আয়াহুয়াস্কা লতা, অ্যাকাশিয়া গাছ, বিভিন্ন ধরনের ঘাস, স্তন্যপায়ী প্রাণীর টিস্যু। আর সবচেয়ে বড় চমকটা হলো, স্বয়ং মানুষের শরীরেও ডিএমটির অস্তিত্ব পাওয়া যায়। বিজ্ঞান ইঁদুরের মতো প্রাণীর ফুসফুস, রক্ত আর মস্তিষ্কে এর উপস্থিতি শনাক্ত করেছে। এই প্রমাণগুলো থেকে একটা মারাত্মক হাইপোথেসিস তৈরি হয়, হয়তো এই অসীম ক্ষমতার অণুটি আমাদের মস্তিষ্কে ঠিক ওই পিনিয়াল গ্ল্যান্ডের ভেতরেই বসে আছে। প্রকৃতি আর মানবদেহের এই অদ্ভুত কানেকশনটা আসলেই চমকে পাওয়ার মতো। এবার দেখা যাক, এই অণুটি শরীরে প্রবেশ করলে ঠিক কী ঘটে। পুরো যাত্রার মূলত ৩টি নির্দিষ্ট ধাপ আছে এবং এগুলো অত্যন্ত দ্রুত গতিতে পর্যায়ক্রমে ঘটতে থাকে। প্রথমে জ্যামিতিক নকশা, তারপর আলোর একটা সুড়ঙ্গ বা টানেল, আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে কিছু রহস্যময় সত্তার উপস্থিতি। এই পর্যায়গুলো মানুষের উপলব্ধির সীমানাকে কিভাবে মুহূর্তের মধ্যে পার করে যায়, চলুন সেটাই ধাপে ধাপে দেখা যাক। প্রথম দুটো পর্যায়ের অভিজ্ঞতা ভীষণ তীব্র আর অভাবনীয় গতির। মানে কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশের সাধারণ পৃথিবীটা যেন পুরোপুরি ধসে পড়ে। শরীর একদম হালকা অনুভূত হয় আর চোখের সামনে অসীম জ্যামিতিক নকশা বা ফ্র্যাক্টাল বিস্ফোরিত হতে থাকে। আর অদ্ভুত ব্যাপারটা হলো, শুধু যে বাইরে থেকে নকশাগুলো দেখা যায় তা নয়, বরং মনে হয় সেগুলোর ভেতরে বিলীন হয়ে যাচ্ছে সবকিছু। এরপর শুরু হয় আলোর এক সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রচণ্ড গতির যাত্রা। এই অবস্থায় সময়ের কোনো অস্তিত্বই থাকে না। মাত্র কয়েক মিনিটের অভিজ্ঞতাকে মনে হয় যেন আস্ত একটা জীবনকাল পার হয়ে গেল। এরপর আসে এই যাত্রার তৃতীয় এবং সবচেয়ে চূড়ান্ত পর্যায়, অজানা সত্তা বা এন্টিটিদের সাথে সাক্ষাৎ। এই ধাপে অত্যন্ত বুদ্ধিমান কিছু শক্তির মুখোমুখি হওয়ার কথা জানা যায়, যারা গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং যোগাযোগ স্থাপন করতে চায়। অনেকেই এদেরকে মেশিন এলভস বা যান্ত্রিক জাদুকর বলেন, আবার কেউ কেউ এদেরকে মহাজাগতিক পথ প্রদর্শক, প্রাচীন দেবতা বা আর্কিটাইপ বলে বর্ণনা করেন। এরা কিন্তু আমাদের মতো মানুষের ভাষায় কথা বলে না। এরা সরাসরি প্রতীক বা চিন্তার মাধ্যমে মনের সাথে যোগাযোগ করে। এটা এমন একটা অভিজ্ঞতা যা মানুষের মনে একেবারে চিরস্থায়ী একটা ছাপ ফেলে যায়। এই সম্পূর্ণ বিষয়টির সবচেয়ে আশ্চর্যজনক দিকটা হলো এর ধারাবাহিকতা।
এটা কোনো নির্দিষ্ট এলাকা বা সংস্কৃতির মধ্যে আটকে নেই, এটা আক্ষরিক অর্থেই একটা গ্লোবাল ফেনোমেনন। অ্যামাজনের শামান বা ওঝারা, প্রাচীনকালের আধ্যাত্মিক সাধকেরা, কার্ল ইয়ংয়ের মনোবিজ্ঞান থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক অনুসন্ধানকারীরা সবাই প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। ভাষার সংস্কৃতির এত ভিন্নতা থাকার সত্ত্বেও এই অজানা শক্তিগুলোর সাথে যোগাযোগের মূল সারাংশটা অদ্ভুতভাবে একই রকম থাকে। অনেকের কাছেই এটা শুধু কোনো হ্যালুসিনেশন নয়, বরং এক নতুন সত্যের উন্মোচন। তবে এখানে একটু থামা দরকার। একটা খুব কড়া আর বস্তুনিষ্ঠ সতর্ক বার্তা দেওয়াটা একদম জরুরি। এই রাসায়নিকটা মানুষের মানসিক স্থিতিশীলতা আর বাস্তবতার ধারণাকে এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিতে পারে। সঠিক দিক নির্দেশনা ছাড়া এটা মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে, যার ফলে স্থায়ী মানসিক ক্ষতি হওয়ার তীব্র ঝুঁকি থাকে। এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে এই পদার্থের কোনো চিকিৎসাগত, ক্লিনিক্যাল বা আইনি অনুমোদন নেই। এটা মস্তিষ্কের জন্য একটা প্রচণ্ড ধাক্কা। তাই আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হল শুধুমাত্র বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক কৌতূহলের জায়গাগুলো বিশ্লেষণ করা। বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই যে দ্বন্দ্ব, এটা আসলে কতটা গভীর। মূলধারা স্নায়ুবিজ্ঞান পিনিয়াল গ্ল্যান্ডকে খুব সতর্কভাবে মূল্যায়ন করে। তাদের মতে এটা স্রেফ একটা এন্ডোক্রাইন গ্রন্থি, যা মেলাটোনিন নিঃসরণ করে আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে, ব্যাস এটুকুই। কিন্তু অন্যদিকে প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাস একে দাবি করছে তৃতীয় নয়ন বা অজানা জগৎ দেখার প্রবেশদ্বার হিসেবে। মস্তিষ্কের ভেতর থেকে ডিএমটির নিঃসরণকে শতভাগ প্রমাণ করা বিজ্ঞানীদের কাছে যেন বোতলে বজ্রপাত বন্দি করার মতোই কঠিন একটা কাজ। প্রমাণগুলো আশেপাশে ছড়িয়ে আছে ঠিকই, কিন্তু সেগুলো এখনও পুরোপুরি সুনিশ্চিত নয়। আরেকটা খুব জোরালো বৈজ্ঞানিক তত্ত্ব আছে। মানুষ যখন মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছায় বা চরম শারীরিক চাপের মুখে পড়ে, তখন যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর নিকটবর্তী অভিজ্ঞতা হয়, তা ডিএমটির অভিজ্ঞতার সাথে প্রায় হুবহু মিলে যায়। এটা থেকে ধারণা করা হয় যে শরীর প্রচণ্ড চাপের মধ্যে থাকলে মস্তিষ্ক হয়তো নিজেই এই রাসায়নিকের এক বিশাল নিঃসরণ ঘটায়। জীববিজ্ঞান আর গভীর আধ্যাত্মিক দর্শনের মধ্যে কি চমৎকার একটা সেতুবন্ধন, তাই না? শরীর হয়তো নিজেই এমন এক অণু তৈরি করতে পারে যা চেতনার মাত্রাকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের এই পুরো বিশ্লেষণটিকে আমরা চাইলে খুব সুন্দর করে 5টা আলাদা দৃষ্টিকোণ বা লেন্সের মাধ্যমে দেখতে পারি। প্রথমে বায়োলজিক্যাল বা জৈবিক লেন্স, যা একে জন্ম বা মৃত্যুর চরম মুহূর্তে মস্তিষ্ককে রক্ষা করার একটা উপায় হিসেবে দেখে। এরপর সাইকোলজিক্যাল লেন্স, যেখানে এই সত্তাগুলোকে মানুষের অবচেতন মনের গভীর প্রতীক ভাবা হয়। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক লেন্স একে দেখে উচ্চতর মাত্রার সাথে যুক্ত হওয়ার চাবিকাঠি হিসেবে। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের মতে মানুষের এই ক্ষমতাকে ইচ্ছে করেই আড়াল করা হয়েছে। আর সব শেষে আছে ফিলসফিক্যাল বা দার্শনিক লেন্স, যা মনে করে মানুষের মস্তিষ্ক হয়তো আস্ত একটা রেডিও ট্রান্সমিটারের মতো কাজ করে, যা অন্য কোনো বাস্তবতার ফ্রিকোয়েন্সি ধরতে সক্ষম। আর এই সব কিছু শেষে পুরো আলোচনাটা একটা চূড়ান্ত এবং অমীমাংসিত রহস্যের সামনে এনে দাঁড় করায় চেতনা বা কনশাসনেস আসলে কি? এটাকে কেবল মস্তিষ্কের কিছু রাসায়নিক বিক্রিয়ার ফলাফল, নাকি মানবদেহ এমন কোনো অসীম বাস্তবতার সাথে যুক্ত হওয়ার যন্ত্র যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি? ডিএমটি আর পিনিয়াল গ্ল্যান্ডের এই রহস্য হয়তো এখনই পুরোপুরি সমাধান হবে না, কিন্তু এটা আমাদের অস্তিত্ব আর চেতনার গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোকে বারবার জাগিয়ে তোলে। আমাদের আজকের এই আলোচনা মূলত সেই অসীম কৌতূহলের দিকেই একটা ছোট্ট জানালা।